নমস্কার, আমি কুন্তল। তোমরা শুনছো থ্রিলারল্যান্ড। বেশ কয়েকদিনের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আরো একটি নতুন গল্পকে সঙ্গে নিয়ে। আজ তোমরা শুনবে সুমন্ত বোসের কলমে রাখাবনি জঙ্গলের বিভীষিকা। গল্পটি শুরু হওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা তো জানোই, তোমরা সাবস্ক্রাইব করলে আমরা নতুন গল্প আনতে আরো উৎসাহ পাই। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, সুমন্ত বোসের কলমে রাখাবনি জঙ্গলের বিভীষিকা। ছোটনাগপুর মালভূমি অঞ্চল ঘিরে ছোট বড় কলকারখানার অন্ত নেই। তবে সেই সব কলকারখানায় যারা কাজের জন্য আসে তারা সকলেই যে আশেপাশেই থাকে তেমনটা নয়। এমনও লোকজন আছে যাদের গ্রাম এতটাই দূরে সাইকেল চালিয়ে অফিস আসতে ঘণ্টাখানেক সময় লেগে যায়, এবং এই অঞ্চলে এমন গ্রামের সংখ্যাও নেহাত কম নয়। তাই বেশিরভাগ ক্ষেত্রেই কারখানা ভোরবেলা চালু হয়, আর বিকেলে আলো থাকতে থাকতেই ছুটির বাঁশি বাজিয়ে দেয়। এই বাঁধা ধরা নিয়মের বাইরেও যে কারখানা চলে না তা নয়। সেক্ষেত্রে কর্মচারীরা কারখানাতেই থেকে যায় দল বেঁধে, রাতে আর বাড়ি ফেরে না। সমস্যা হয় যখন দু একজন লোক কোনো বিশেষ কাজে আটকে পড়ে। আজ সেরকমই এক অন্তর্বর্তী বচসায় দু চারজন জড়িয়ে পড়ায় কারখানার মালিকের ঘরে ছুটির পরে তাদের ডাক পড়ে। তারা যখন ছাড়া পায়, দিনের সব আলো মুছে গিয়ে আঁধার নেমেছে। এদের মধ্যে একজনের বাড়ি অনেকটাই দূরে। সে গেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবল। বাকিরা যে যার মতন চলে গিয়েছে, ম্যানেজারদের গাড়ি আছে। এই অবস্থায় একা একা কারখানায় থাকা সম্ভব নয়। 7-5 ভেবে সাইকেলে চড়ে বসল সে। খানিকটা আসার পর রাস্তার ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবল লোকটা। পাহাড়ি রাস্তায় সাইকেল জোরে চালানো যায় না। এবার সোজা রাস্তায় না গিয়ে জঙ্গলের পথে গেলে তাও কিছুটা সময় বাঁচবে। বাড়িতে বউ বাচ্চা অপেক্ষা করে বসে আছে, হয়তো দুশ্চিন্তা করছে। 7-5 ভেবে জঙ্গলের পথে বাড়ি ফেরাই স্থির করল সে। রাস্তা থেকে সাইকেলটা নামিয়ে নিল জঙ্গলে। বড় বড় গাছের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গিয়েছে। সকালের দিকে এই রাস্তায় বেশ কয়েকবার যাতায়াত করেছে, তাই মোটামুটি চেনা। সেই পথ ধরেই গুনগুন করে গান করতে করতে সাইকেলের প্যাডেলে চাপ দিল সে। রাতের গাঢ় অন্ধকারে প্রথম দিকে একটু অসুবিধে হলেও কিছুক্ষণ পরে চোখ সরে গেল। সউচ্চ গাছপালার আড়ালে আধভালি চাঁদ দেখা যাচ্ছে। হঠাৎ একটা আওয়াজ শুনে তার চমক ভাঙল। একটা চাপা গোঙানির মতন আওয়াজ। ধীরে ধীরে সেটা স্পষ্ট হচ্ছে। নিস্তব্ধ নির্জন বন মধ্যে তার শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিসের আওয়াজ ওটা? কোনো হিংস্র জন্তু নয় তো? সাইকেলের বেগ বাড়িয়ে দিল সে। কিন্তু কিছুটা এগিয়ে সামনে তাকাতেই সে অবাক হয়ে গেল। জমাট বাঁধা অন্ধকারের মতো নিকষ কালো জীবন্ত কিছু একটা যেন দাঁড়িয়ে আছে। সর্বনাশ! কাঁচের গুলির মতো দুটো চোখ দেখা যাচ্ছে এবার। অন্ধকারেও সেটা জ্বলজ্বল করছে। চোখ দুটোর অবস্থান দেখেই বোঝা যাচ্ছে
জন্তুটার আয়তন কতটা বৃহৎ। সাইকেলটা ঘুরিয়ে অন্য পথ ধরল লোকটা, কিন্তু হায়, এবারেও একই দৃশ্য। সম্মুখে আরো একটা মৃত্যুদূত। এবারে আর ভাবার অবকাশ পেল না সে। সেই নৃশংস দানব জঙ্গল কাঁপিয়ে একটা তীব্র গর্জন করে ঝাঁপিয়ে পড়ল তার উপর। পিছন থেকে অনুরূপ আরেকটা প্রাণীও উপস্থিত হলো সেখানে। আতঙ্কেই তার শরীর অবশ হয়ে এলো। বুকের কাছে তীব্র যন্ত্রণা অনুভব করল মৃত্যুর পূর্বে। তার করুণ আর্তনাদ ছড়িয়ে পড়ল জঙ্গলের চারিদিকে। একসময় স্থান ত্যাগ করল জন্তু দুটো। বনমধ্যে পড়ে রইল লোকটার আধ খাওয়া, রক্তশূন্য, প্রাণহীন দেহ আর তার সাইকেল। ছুটির দিন আমি আর সৌম্য ছুটিয়ে আড্ডা দিই। রাজনীতি থেকে খেলা, আবহাওয়া থেকে সিনেমা, কোনো বিষয়ই বাদ পড়ে না সেই আড্ডায়। ছোটবেলা থেকেই আমরা বন্ধু। এখন স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে সদ্য চাকরিজীবী হয়েছি দুজনেই। তবুও এই আড্ডায় এখনো খামতি পড়েনি। এমনিতেই সৌম্য রবিবার বেলা করে ঘুম থেকে ওঠে, তাই বেশিরভাগ সময় আমি সকাল সকাল ওর বাড়িতে হাজির হই। আজ সকালে সৌম্যকে আমাদের বাড়িতে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে একটু আশ্চর্যই হলাম। ঘরে ঢুকে আমার বিছানার পাশে ধপ করে বসে হাঁপাতে লাগলো। আমি বললাম, কিরে ছুটছিলি নাকি? ও বলল, আরে হ্যাঁ, ওই সকালবেলা একটু ছোটাছুটি করে শরীরটাকে একটু ফিট করে নিলাম আর কি। ওর কথা শুনে আমি আর হাসি চাপতে পারলাম না। সৌম্যর মুখ কিন্তু গম্ভীর। খানিকটা তাচ্ছিল্যেশ্বরই বলল, আজকাল কি তুই খবরের কাগজ পড়া ছেড়ে দিয়েছিস? সৌম্য আমার ছেলেবেলার বন্ধু। ও ভালো করেই জানে ঘুম থেকে উঠে খবরের কাগজে চোখ বোলানো আমার বরাবরের অভ্যেস। আজ সকাল থেকে নানাবিধ কাজে সত্যি সেই অভ্যেসে ছেদ পড়েছে। আমি সৌম্যকে সে কথা জানিয়ে পাশের ঘর থেকে কাগজটা নিয়ে এলাম। ও সেটা আমার হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে মাঝখানের দিকের একটা পাতা খুলে আমার দিকে এগিয়ে দিল। ওর নির্দেশিত খবরের হেডলাইনে চোখ পড়তেই প্রথম ঝটকাটা খেলাম। জঙ্গলে প্রাপ্ত মৃতদেহ, রহস্য মৃত্যুর তদন্তে পুলিশ। ব্যাপারখানা কি সেইটে জানার জন্য পড়তে শুরু করলাম। পড়তে পড়তে এক একটা শিহরণ খেলে গেল শরীরে। পশ্চিমের ছোটনাগপুর মালভূমি অধ্যুষিত এলাকার জঙ্গল ঘেরা অঞ্চল। বিশেষ যে জঙ্গলটির কথা উল্লেখ করা হয়েছে সেটি লোকালয় থেকে কিছুটা দূরে। দিনের বেলা অনেকে দল বেঁধে কাঠ ও জ্বালানির জন্য শুকনো পাতা সংগ্রহ করতে আসে, কিন্তু রাতের দিকে বিশেষ কেউ আসে না। গতকাল সকালে সেই রকমই কয়েকজন লোক জঙ্গলে প্রবেশ করে ভয়াবহ দৃশ্য দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। তারা দ্রুত সেই স্থান ত্যাগ করে স্থানীয় থানায় বিষয়টি জানায়। পুলিশও এসে দেখে একই দৃশ্য। একজন লোক মৃত অবস্থায় পড়ে আছে। অনতি দূরে পড়ে আছে তার সাইকেল। লোকটার বুকের কাছে একটা বড় গভীর ক্ষত, যেন ধারালো কিছু চেপে বসিয়ে জায়গাটা কেটে নেওয়া হয়েছে। এছাড়াও শরীরের অন্যান্য অঙ্গে কোনো জন্তুর নখের আঁচড় এবং আঘাতের চিহ্ন স্পষ্ট। খবরটা পড়ে বিস্মিত না হয়ে পারলাম না। বিষয়টা যেমন ভয়াবহ তেমনই অদ্ভুত। সৌম্য এই কথা সে কথার পর আসল কথাটা পারল। আচ্ছা, আসল কথাটা বলি, যাবি নাকি একবার ঘুরে আসবি একবার ওই এলাকা থেকে? আমরা ঘুরতে যেতে ভালোবাসি, অ্যাডভেঞ্চারের গন্ধ পেলে ছুটে যাই সেখানে, কিন্তু এবারে যেন একটু ভয় ভয়ই করছে। তবু কেমন একটা ঘোরের মধ্যেই
মাথা নেড়ে সৌম্যকে সম্মতি দিয়ে দিলাম। ক্যালেন্ডার দেখে তারিখ স্থির করা হলো। আগামী সপ্তাহের শেষের দিকেই রওনা দেব আমরা। সৌম্য চটপট ফোনে দীপ আর প্রফেসর চৌধুরীর সাথে কথা বলে নিল। দুজনেরই কিছু কাজ আছে, তাই আমাদের সঙ্গে যেতে পারবে না, তবে 3-4 দিন পর আমাদের সঙ্গে জয়েন করবেন। এরপর মা গরম গরম পরোটা নিয়ে এসে প্রবেশ করল। আমি আর সৌম্য সব ভুলে খাওয়ায় মন দিলাম। যে গ্রামের মানুষ জঙ্গলে মারা গিয়েছে, আমরা আজ সেই গ্রামে এসেই পৌঁছলাম। গ্রামবাসীরা আমাদের একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিল। এই জায়গাটা জঙ্গল থেকে খানিকটা দূরেই। যাতায়াতের পথে জঙ্গলটা চোখে পড়ে। ইতিমধ্যে সেখানে আরেকটি ঘটনা ঘটেছে। 3 দিন আগে সন্ধ্যার দিকে 2 বন্ধু সাহস করে ঢুকেছিল জঙ্গলে। কিছুক্ষণের মধ্যেই তারা সম্মুখীন হয় সেই ভয়ঙ্কর বিভীষিকার। একজন মারা যায়, অপরজন কোনো মতে প্রাণ বাঁচিয়ে ফিরে আসে। সে এখন মানসিক অবসাদে ভুগছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর সৌম্য দুজনে থানায় গেলাম। সেখানে ইন্সপেক্টর তেওয়ারির সঙ্গে পরিচয় হলো। প্রফেসর চৌধুরী নিজের ওসি বন্ধুকে বলে সব ব্যবস্থা করে রেখেছিলেন। আমরা সেই রেফারেন্সেই কথা বললাম ইন্সপেক্টরের সঙ্গে। উনি 2টো মৃত্যুর সম্পর্কে আমাদের বিশদে বললেন। খবরের কাগজে যেটুকু পড়েছি, ওনার বক্তব্য খানিকটা সেই রকমই। মৃতদেহ প্রায় রক্তশূন্য, সারা শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। অনেক জায়গায় কামড়ে মাংস খাওয়ারও চেষ্টা করেছে সেই অচেনা প্রাণী। সবচেয়ে আশ্চর্যের, মৃতদেহের বুক ও পেটের সংযোগস্থলে গোলাকার গভীর ক্ষত। প্রাথমিক ময়না তদন্তে যে তথ্য পাওয়া গিয়েছে সেইটাও তিনি জানালেন। যে ক্ষত দেহে সৃষ্টি হয়েছে তা কোনো বন্যজন্তুর দাঁতের আঘাতেই হয়েছে। এমনকি আঁচড় বা কামড়ও যে কোনো জন্তুই দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, জন্তুটার আনুমানিক বৈশিষ্ট্যে শেয়াল বা কুকুরের সাথে মিল পাওয়া গেলেও তার আকার এই চেনা প্রাণীগুলোর তুলনায় যথেষ্ট বড়। তার দাঁতের সজ্জাও কুকুর বা শেয়ালের থেকে আলাদা। তাছাড়া এরা শিকারের শরীর থেকে শুধু মাংস ছিঁড়ে খায় না, শরীরে ক্ষত সৃষ্টি করে সেখান থেকে রক্ত চুষে খায়। ইন্সপেক্টরের কথা শুনে খানিকটা হতবাক হই আমরা থানা থেকে বেরিয়ে এলাম। এরকম কি পশু থাকতে পারে জঙ্গলে? ইন্সপেক্টর তেওয়ারি বলেছেন আগামীকাল দিনের বেলায় উনি আমাদের জঙ্গলে নিয়ে যাবেন। এখন থেকেই তাই বেশ রোমাঞ্চ লাগছে। নভেম্বরের শুরুর দিকেই এখানে আবহাওয়া কিছুটা ঠান্ডা। বেলা ছোট, সূর্যের তেজ এখনই কমতে শুরু করেছে। আমাদের পরবর্তী গন্তব্য যোগেশ মাহাতোর বাড়ি, যিনি সেদিন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছেন। আমরা লোকজনকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি পৌঁছলাম। সেই রাতের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেননি যোগেশ মাহাতো। আমাদের খুব কম প্রশ্নেরই উত্তর দিতে পারলেন তিনি। মাঝে মধ্যেই হারানো বন্ধুর শোকে কেঁদে উঠছিলেন। তবে আমাদের এখানে আসা সার্থক হলো যখন জানতে পারলাম উনি ওই জন্তুটিকে নিজের চোখে দেখেছেন। আমাদের অনুরোধে কিছুটা অগোছালোভাবেই তার বর্ণনা দিলেন। একটা দৈত্যাকার কুকুর বা শেয়ালের মতো চেহারা, পিছনের পা দুটো সামনের পায়ের তুলনায় অপেক্ষাকৃত ছোট, দেহ থেকে মুখটা সামনের দিকে ঝুঁকে থাকে, ছোট অথচ মোটা লেজ, বড় বড় চোখ, রাতের অন্ধকারে জলজল করে, পিঠটা উঁচু আর কাঁধ থেকে লেজ অবধি সিদ্ধারা বড় বড় একটা কাঁটার সারি চলে গেছে, চোয়াল অনেকটা নলের মতো, মুখের সামনের দিকটা গোলাকার, তার ভেতরে দাঁতের সারি, বিভৎস
এতটা বলার পরেই তার কান্নার বেগ আবার বেড়ে গেল। কিভাবে তার বন্ধু মারা গেল বা তিনি কিভাবে বেঁচে ফিরলেন কিছুতেই আর জানতে পারলাম না। বিষণ্ণ মনে বেরিয়ে এলাম তার বাড়ি থেকে। ততক্ষণে সন্ধে নামতে শুরু করেছে। হেঁটে হেঁটে ফেরবার পথে দূরে চোখে পড়ল কালচে রঙা সেই জঙ্গলটা। দেখে গা ছমছম করে উঠল দুজনেরই। সন্ধেবেলা ঘরে ফিরে প্রথমে দীপ এবং তারপর প্রফেসর চৌধুরীকে ফোন করে সব কিছু জানালাম। উনি সব কিছু শুনে চুপ করে কি একটা ভাবলেন, তারপর বললেন, এটা কিভাবে সম্ভব কিছুতেই বুঝতে পারছি না। তোমরা যে প্রাণীর কথা বলছো তা কোনো জীবিত জন্তু নয়। আমার ধারণা সঠিক হলে এ এক ভয়ঙ্কর পিশাচ। সৌম্য জিজ্ঞাসা করল, ব্যাপারটা কি বলুন তো প্রফেসর, একটু খুলে বলুন না। কিন্তু তখনই উনি কিছু বললেন না, শুধু জানালেন, ফোনে বললে ভালোভাবে বুঝবে না। তোমরা কাল সকালে পুলিশের সাথে জঙ্গলে গিয়ে সব কিছু ভালো করে দেখে এসে আমাকে জানাও। শুধু এইটুকু মনে রাখবে, এ কোনো সাধারণ জন্তু নয়, জন্তুর বেশে এক ভয়ঙ্কর অপদেবতা। এরপর তিনি আমাদের আরেকবার সাবধান করে দিয়ে বললেন, জঙ্গলে কখনো একা থাকবে না। আমি আর দীপ কাল পরশু তোমাদের কাছে যাচ্ছি, তার আগে ভুলেও কোনো রকম ঝুঁকি নেবে না। ওনার কথায় সম্মতি জানিয়ে ফোন রেখে দিলাম। প্রফেসরের কথা আমাদের আরো ভাবিয়ে তুলছে। পরদিন কিছুটা কৌতূহল বশবর্তী হয়েই আমরা সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। থানায় পৌঁছে দেখলাম ইন্সপেক্টর তেওয়ারিও তার টিম নিয়ে তৈরি। আমি, সৌম্য, ইন্সপেক্টর, একজন গ্রামবাসী আর দুজন কনস্টেবল জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়িটা জঙ্গলের সামনে এসে দাঁড়ালো। আমরা গাড়ি থেকে নামলাম। ইন্সপেক্টর আমাদের কিছু বিষয় সাবধান করে দিলেন, কিছু পরামর্শও দিলেন। তারপর জঙ্গলে প্রবেশ করলেন। আমরা ওনার পিছন পিছন জঙ্গলে ঢুকলাম। ভীতু হিসেবে আমাদের বদনাম নেই, অথচ এই রহস্যময় জঙ্গলে প্রবেশ করবার সময় বুকটা অজান্তেই দুরু দুরু করে উঠল। জঙ্গল বেশ ঘন, গাছপালা ভেদ করে সূর্যের অল্প আলো এসে পড়েছে মাটিতে। শাল, পলাশ, মহুয়া গাছের জঙ্গল, তার মধ্যে দিয়ে লাল মাটির রাস্তা চলে গিয়েছে আরো গভীরে, আরো গভীরে। আমরা 6 জন চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে এগিয়ে চলেছি। সামনে সেই গ্রামবাসী এবং ইন্সপেক্টর, তারপর আমি আর সৌম্য, সবার পিছনে 2 জন কনস্টেবল। শুকনো পাতায় আমাদের পায়ের চাপে খচমচ শব্দ হচ্ছে, পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। সৌম্য বলল, হ্যাঁ, এত সুন্দর নিরিবিলি জঙ্গলে বিপদের গন্ধ লেগে আছে, ভাবলেই অবাক লাগে। আমরা এই হাঁটা পথে মাটির দাগ, গাছের গায়ের দাগ সব খুঁটিয়ে দেখলাম, কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। আমাদের অস্তিত্ব টের পেয়ে কয়েকটা নেউল আর গিরগিটি ছুটে চলে যাচ্ছে এদিক ওদিক। হাঁটতে হাঁটতে আমরা স্পটে এসে পৌঁছলাম। 2টো মৃত্যুর ঘটনা কাছাকাছি ঘটেছে। এখানে এসে গাছের গায়ে আঁচড়ের দাগ দেখা গেল। আমি আর সৌম্য মোবাইলে জায়গাটার বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। একটা জিনিস লক্ষ্য করলাম, এই জায়গাটা অদ্ভুতভাবে একটু বেশি নিস্তব্ধ। একটা পাখি পর্যন্ত আর চোখে পড়ছে না। ইন্সপেক্টর বললেন, আমরা আগেও যে 2-3 বার এসেছি, বিশেষ কিছু দেখিনি। জঙ্গলে কোনো ভয়ানক জন্তু থাকলে তার কিছু সংকেত তো পাওয়া যাবে। না 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 না, এটাও তো হতে পারে পশুটা হয়তো আরো গভীরে লুকিয়ে থাকে দিনের বেলায়, রাতে শিকারের খোঁজে দিকে চলে আসে। ইন্সপেক্টর না সূচক মাথা নাড়লেন।
গ্রামবাসী লোকটা বললেন, আমরা প্রায় দিনের বেলা জঙ্গলে আসি, সেরকম কিছু তো কোনোদিন দেখিনি। আমার কানে কিন্তু তখনও প্রফেসরের কথাটা বারবার বাজছিল। ওটা কোনো জন্তু নয়, অপদেবতা। অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা ফেরার পথ ধরলাম। হঠাৎ গাছের আড়ালে আমাদের চোখ পড়ল একটা কুকুর, সাধারণ নেড়ি কুকুর। তবে প্রথমটায় আমরা সকলেই চমকে উঠেছিলাম, কারণ কুকুরটা আর 5টা কুকুরের মতো নয়। সেটা যেন কোনো কঠিন রোগে জর্জরিত। মাথা নিচু করে এক মনে হেঁটে চলেছে। গায়ের লোম উঠে গিয়েছে বহুকাল আগেই। মুখের কাছ থেকে পিঠ অবধি একটা ঘায়ের মতো হয়ে রয়েছে। লেজের কাছে বোধহয় আঘাত পেয়েছে কখনো। পিছনের পা দুটো তাই সামান্য টেনে টেনে হাঁটছে। কাঁধ থেকে শির দাঁড়া বরাবর একটা কালশিটে দাগ। সৌম্য বলল, রিজু, এই কুকুরটা কোথায় যাচ্ছে সেটা একবার দেখা দরকার। ইন্সপেক্টর অনিচ্ছা সত্ত্বেও আমাদের কথা রাখলেন। আমরা একটু দূর থেকে কুকুরটাকে অনুসরণ করলাম। কুকুরটা যেখানে গিয়ে থামল সেখানে জঙ্গলের ঘনত্ব কিছুটা কম। কুকুরটা একটা বড় গাছের তলায় এসে দাঁড়ালো। সামনের দৃশ্য দেখে আমরা একটু অবাক হলাম। সেখানে বসে আছে একজন সাধু গোছের লোক, আর তার সামনে একই রকম দেখতে আরেকটা কুকুর। আমরা কিছুটা তফাতে গাছের আড়াল থেকে সব লক্ষ্য করলাম। সাধু লোকটা সেই কুকুরটাকে নিজের হাতে কিছু খাওয়াচ্ছে। দ্বিতীয় কুকুরটা সেখানে পৌঁছতে তাকেও পরম যত্নে খাওয়াতে লাগলো সে। কিছুক্ষণ পর খাওয়ানো শেষ হলে কুকুর দুটোকে সঙ্গে নিয়ে একটা উঁচু টিলার পেছনে গাছের আড়ালে চলে গেল সাধু। আমরাও ফেরার পথে পা বাড়ালাম। ইন্সপেক্টর কনস্টেবল দুজনকে বললেন, স্ট্রেঞ্জ, একে তো আগে দেখিনি, আর কুকুর দুটোও তো আগে চোখে পড়েনি। এদের ওপর একটু খেয়াল রাখতে হবে। গ্রামবাসী বললেন, সাহেব, কুকুরটাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মনে হয়েছিল বুঝি সেই জন্তুটা। ওর কথা শুনে ইন্সপেক্টর তেওয়ারি এবং কনস্টেবল দুজনেই সজোরে হেসে উঠল। একজন কনস্টেবল বলল, বলো কি গো, ওই রুগ্ন চেহারা দেখে তোমার মনে হয় কুকুরটা ওইভাবে মানুষ মারতে পারে? হ্যাঁ, সত্যি মানে। ইন্সপেক্টর তার কথায় সম্মতি জানিয়ে বললেন, আবার তো যোগেশের বয়ানেও সন্দেহ জেগেছে। কি দেখতে কি দেখেছে, তারপর কিছু একটা কল্পনা করে নিয়েছেন। শুধু পোস্টমর্টম রিপোর্টে জন্তুর অস্তিত্বটাই যা খটকা। গ্রামবাসীর কথায় পুলিশ হেসে উঠলেও আমাদের মুখে হাসি নেই। অনেকগুলো কথা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঠিক হিসেব মিলছে না। জঙ্গলে যদি সত্যিই কোনো হিংস্র জন্তু থাকে, তাহলে এই সাধু এখানে বেঁচে আছে কিভাবে? আর দুটো কুকুরের চেহারায় এমন অদ্ভুত মিল কি নিতান্তই কাকতালীয়? ঘরে ফিরে আমরা প্রথমেই সবকিছু প্রফেসরকে জানালাম। উনি বললেন, এই ইনফরমেশনগুলো খুব দরকার ছিল। আমরা শীঘ্রই আসছি, তোমরা কিন্তু একা কিছু করতে যেও না। এরপর আমরা দীপকে ফোন করলাম। ও জানালো ট্রেনের টিকিট পেতে অসুবিধে হচ্ছে, কিন্তু যেভাবেই হোক প্রফেসরকে নিয়ে খুব শীঘ্রই গ্রামে আসছে। সৌম্য বলল, বুঝলি রিজু, এই সাধুকে আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না। আর কুকুর দুটো কিরকম যেন অদ্ভুত। না, আমাদের একা গিয়ে ব্যাপারটা একবার দেখে আসা উচিত। আর রুগ্ন কুকুর খাওয়ার লোভে সাধুর আশেপাশে ঘুরে বেড়ায়, আর সাধু গোছের লোকজন কোলাহল থেকে দূরে এইসব বনে বাদারেই আস্তানা পাতে বেশি। কালই হয়তো প্রফেসর চলে আসবেন। সৌম্য তবুও মানল না। তাহলে তুই থাকিস এখানে, আমি কাল সকালে জঙ্গলে যাবই। প্রফেসররা দ্বীপ এলে তুই না হয় তাদেরকে নিয়ে আসিস। আমি দোটানায় পড়লাম। প্রফেসরের কথা অমান্য করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। এদিকে সৌম্য যখন একবার ঠিক করে ফেলেছে ও জঙ্গলে যাবেই,
আর ওকে একা একা ছেড়ে দিতে আমার মন চাইছে না। মনের অশান্তিতে রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। মাঝরাতে বোধ হয় চোখটা একটু লেগেছিল। একটা অদ্ভুত স্বপ্ন দেখে চমকে উঠলাম। দেখলাম সেই সাধুটা আমাদের দুজনকে কোনো এক মায়া বলে দুটো কুকুর বানিয়ে দিয়েছে। স্বপ্নের ভয়াবহতায় এবং এক অসহ্য অস্থিরতায় ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখলাম 4টে বাজে, একটু পরেই ভোর হবে। সৌম্য ঘুম থেকে উঠতেই ওকে তৈরি হতে বললাম। যেতে যখন হবে তখন সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। সকালের জলখাবার খেয়ে আমরা যখন প্রায় প্রস্তুত, ঠিক সেই সময় প্রফেসর তেওয়ারির ফোন এলো। আমি লক্ষ্য করলাম মোবাইলে ইন্সপেক্টরের সঙ্গে কথা বলার সময় সৌম্যর মুখের ভাব বদলে যাচ্ছে। ফোন রাখতেই আমি বিষয়টা জানতে চাইলাম। সৌম্য শুকনো মুখে বলল, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী প্রথম মৃতদেহের শরীরে 2টো জন্তুর আঘাত পাওয়া গেছে, আর গতকাল আমাদের সঙ্গে যাওয়া সেই গ্রামবাসী লোকটিও মারা গেছে একইভাবে। আজ সকালে তার ক্ষতবিক্ষত রক্তশূন্য নিষ্প্রাণ দেহ জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। খবর শুনে আমি রীতিমতো তাজ্জব হয়ে গেলাম। এখন আর জঙ্গলে ঢুকে কোনো লাভ নেই, প্রচুর পুলিশ আছে সেখানে। ঘর থেকে বাইরে এসে দেখলাম ইতিমধ্যে খবরটা গ্রামেও ছড়িয়ে পড়েছে এবং একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে সকলের মধ্যেই। আমি আর সৌম্য দুজনেই দীপ এবং প্রফেসরকে বেশ কয়েকবার ফোন করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই লাইন পেলাম না। ওরা কখন এসে পৌঁছবে কে জানে। আমরা গ্রামবাসীদের সাথে কথাবার্তা বললাম। এই দুদিনে অনেকের সাথেই আমাদের চেনা জানা হয়েছে। তাদের থেকে একটা ঘটনার কথা জানতে পারলাম। বহু বছর আগের ঘটনা। এই গ্রামে নাকি বেশ কয়েকটা কুকুর একসাথে একবার পাগল হয়ে গিয়েছিল। অতিষ্ঠ গ্রামবাসীরা কোনো উপায় না পেয়ে খাবারে বিষ মিশিয়ে তাদের একসাথেই মেরে ফেলে। গ্রামের ধারে একটা পাগলাটে ছেলে থাকত, বিশু। সে কুকুরগুলোকে ভীষণ ভালোবাসত। লোকের থেকে চেয়ে চিনতে যা খাবার পেত তা থেকে ওদের ভাগ দিত। এবার কুকুরগুলোর মৃত্যুতে বিশুর মাথা যেন আরও খারাপ হয়ে যায়। তাদের শোকে সারা দিন সে কাঁদতে থাকে আর গ্রামবাসীদের দেখলেই ইট পাটকেল ছুঁড়তে থাকে। তারপর হঠাৎই একদিন বিশু নিখোঁজ হয়ে যায়। কেউ আর তাকে কোথাও দেখেনি। গতকাল জঙ্গল থেকে ফিরে ওই গ্রামবাসী গ্রামের লোকজনকে বলেছে ওই সাধু নাকি আর কেউ নয়, সেই বিশু পাগলা। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনাদের মধ্যে কেউ এই জঙ্গলে কোনোদিন কোনো হিংস্র জন্তু দেখেছেন বা সেই সম্বন্ধে কিছু শুনেছেন? কয়েকজন বয়স্ক লোক সেখানে ছিলেন। তাদের মধ্যে একজন বললেন, দেখো ভাই, অনেক আগে এই জঙ্গল এলাকায় ছোট প্রজাতির ভাল্লুক আর চিতাবাঘ ছিল, কিন্তু এখন আর ওসব নেই। বড় জোর গুটি কয়েক শিয়াল থাকতে পারে। হ্যাঁ, আমরা ঠিক করলাম দুপুরে খাওয়ার পর জঙ্গলে যাব আর সন্ধ্যের আগে ফিরে আসব। তার মধ্যে যদি প্রফেসর আর দীপ এসে যায় তাহলে তো কোনো কথাই নেই। পরিকল্পনা মতো তাড়াতাড়ি দুপুরের খাওয়া শেষ করলাম। বেশি দেরি হলে মুশকিল, কিন্তু প্রফেসরদের তখনও পাত্তা নেই। এমনকি ফোনের লাইনও ঢুকছে না। অগত্যা গ্রামের লোকজনের কাছে প্রফেসর এবং দীপের বর্ণনা দিয়ে ঘুরতে যাওয়ার নাম করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। দুপুরের রোদ জঙ্গলে যেন হলুদ রং লেপে দিয়েছে। সেই মিঠে রোদেই একের পর এক সবুজ পাতা শুকিয়ে যাচ্ছে। উঁচু গাছের ডাল থেকে সেগুলো হাওয়ায় ভাসতে ভাসতে লুটিয়ে পড়ছে লাল মাটির রাস্তায়। সৌম্য একটা উঁইয়ের ঢিবি দেখিয়ে বলল, পশ্চিমের এইসব জঙ্গলে কোখড়ো সাপের খুব উপদ্রব। আমি বললাম, সাপ কোথায় নেই, তাও তো ওদের সংখ্যা আজকাল কমে গিয়েছে। যাই হোক, সাবধানে দেখে শুনে পা ফেলিস। জঙ্গলের মধ্যে কয়েকটা ছোট বড় কালচে পাথরের টিলা রয়েছে। আমরা কিছুটা করে হাঁটছি আর মাঝে মধ্যে সেই পাথরগুলির উপর বসে চারদিকে নজর রাখছি। ফোনটা বের করে দেখলাম টাওয়ার নেই। হাঁটতে হাঁটতে আচমকা পেছনে একটা পদশব্দ শুনে দুজনেই দাঁড়িয়ে পড়লাম। তাকিয়ে দেখি
কালকের সেই সাধুটা কখন থেকে যেন আমাদের অনুসরণ করে এসে এখন এক দৃষ্টে আমাদের দিকে চেয়ে আছে। সৌম্য জিজ্ঞাসা করল, আরে আপনাকেই তো খুঁজছিলাম। এই যে জঙ্গলে যে সমস্ত ঘটনা ঘটছে সেই বিষয়ে আপনি কিছু জানেন? আর আপনার ওই কুকুর দুটো কোথায়? সৌম্য যখন এইসব জিজ্ঞাসা করছিল আমি লোকটাকে ভালো করে দেখলাম। বয়স আন্দাজ 50-55, খালি গা, কোমরের কাছে মলিন ছিন্ন বস্ত্র, এক মাথা অবিন্যস্ত চুল আর মুখ ভর্তি কাঁচা পাকা গোঁফ দাড়ি। সৌম্যর কথা শুনে অদ্ভুতভাবে হলদে খয়াটে দাঁত বের করে হাসল লোকটা। তারপর হাসি থামিয়ে হিস হিসে গলায় বলল, প্রতিশোধ প্রতিশোধ, মরবে, সবকটা মরবে, সবকটা মরবে। কথাটা বলে সে আর দাঁড়ালো না, জঙ্গলের মধ্যে ছুটে চলে গেল। আমি আর সৌম্য কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। সৌম্য বলল, এ তো দেখছি বদ্ধ উন্মাদ। এই লোকটাই বিশু পাগলা হওয়া অস্বাভাবিক নয়। হ্যাঁ হ্যাঁ, পাগল তো বটেই। আর কুকুরের প্রতি প্রেমও গতকাল দেখেছি। তখন বয়স অল্প ছিল, এখন বয়স বেড়েছে, কিন্তু পাগলামিটা যায়নি। চল তো দেখি কোথায় গেল লোকটা। বেশ কিছুটা এগিয়েও সাধুকে আর দেখতে পেলাম না। মাথার ওপর গাছপালার ফাঁকে যে টুকরো টুকরো আকাশ চোখে পড়ছে, শেষ বিকেলের সূর্য তার গায়ে লাল রং লেপে দিয়েছে। হঠাৎ দুটো গাছের আড়ালে আমরা কিছু একটা নড়াচড়া করতে দেখলাম। আমাদের দেখতে পেয়েই সেটা ছুটে পালালো। আমরাও ছুটে গিয়ে দেখলাম গতকালের সেই কুকুরটা। সৌম্য আমায় চোখের ইশারা করল কুকুরটাকে অনুসরণ করার জন্য। আমরা ওটার পিছু নিলাম। কুকুরটা গাছের আড়ালে এগোচ্ছে। মাঝে মাঝে ওর পেছন দিকটা দেখা যাচ্ছে, আবার কখনো দৃষ্টিরেখার বাইরে হারিয়ে যাচ্ছে। আমাদের তখন একটা রোগ চেপে গিয়েছে। ভারী তো একটা কুকুর, তাকে ধরতে পারবো না, কোথায় আর পালাবে। কিন্তু একটা সময় সত্যিই কুকুরটাকে আর দেখতে পেলাম না। বনের মধ্যে কোন দিকে চলে গিয়েছে আমরা আর বুঝে উঠতে পারলাম না। এদিকে কুকুরটাকে খুঁজতে খুঁজতে অনেকটা গভীরে ঢুকে পড়েছি আমরা। তার উপর আমাদের অগোচরে কখন যেন বিকেল শেষ হয়ে সন্ধে নেমেছে। এতক্ষণ আমাদের খেয়ালই ছিল না। এখন কথাটা মাথায় আসতেই অনেকগুলো দুশ্চিন্তা মাথায় পাক খেতে শুরু করলো। প্রথমত, এই আঁধারে কুকুরটাকে আর খুঁজে পাওয়া যাবে না। দ্বিতীয়ত, কোন পথে যে এতটা এসেছি ঠিকঠাক খেয়াল নেই। পথ হারানোর সম্ভাবনা প্রবল। তাছাড়া জঙ্গলের সন্ধ্যার সময় ঝুপ করে অন্ধকার নেমে যায়, তখন হিংস্র জন্তু না হোক সাপের ভয় প্রবল। এদিকে ফোনেও টাওয়ার নেই। দুজনে আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে জঙ্গল থেকে বেরোবার অভিপ্রায় দ্রুত পা চালালাম। কিন্তু না, বেশ কিছুক্ষণ ছুটোছুটির পরেও জঙ্গল থেকে বাইরে বেরোনোর পথ খুঁজে পেলাম না। বড্ড ভুল হয়ে গিয়েছে। অনেক আগেই আলো থাকতে গ্রামে ফেরা উচিত ছিল। আজ বোধহয় পূর্ণিমা, গোল চাঁদ ভেসে উঠেছে আকাশের বুকে। আমি মনে জোর এনে বললাম, সোম, যা হয়ে যাক, থেমে থাকলে চলবে না, বুঝলি? চেষ্টা চালিয়ে যেতে হবে, কেমন? যে করে হোক আমাদের গ্রামে ফিরতেই হবে। এই জঙ্গলে সারা রাত থাকলে মৃত্যু নিশ্চিত। চল চল চল। মোবাইলের টর্চ জ্বালিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। কিন্তু সেই চলা যেন আর শেষ হলো না। জঙ্গল জুড়ে যেন কোনো অজ্ঞাত ভুল ভুলাইয়ার সৃষ্টি হয়েছে। সন্ধ্যের সময়সীমা একসময় অতিক্রান্ত হয়ে রাত নামল। একটা সময় আমাদের মনে হলো আমরা একই জায়গায় ঘোরাফেরা করছি। এতক্ষণ হেঁটে দুজনেই হাঁপিয়ে গিয়েছি। আজ রাতে হয়তো আর বেরোতে পারবো না এখান থেকে। কথাটা ভাবতেই একটা অজানা ভয় আমাদের গ্রাস করল। হঠাৎ আমার হাতটা শক্ত করে চেপে ধরল সৌম্য।
আমিও থমকে দাঁড়িয়ে পড়লাম। ততক্ষণে শব্দটা আমার কানেও এসেছে, ঘড়ঘড়ে শব্দের একটা চাপা গর্জন। মুহূর্তের সামনে তাকিয়ে যা দেখলাম, এক নিমেষে শরীরের রক্ত হিম হয়ে গেল। হাত 15 দূরে দুটো চোখ জ্বলজ্বল করছে। চাঁদের আলোয় জানোয়ারটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। যোগেশের বর্ণনার সাথে কোনো অমিল নেই। একভাবে সেটা আমাদের দিকে দৃষ্টি রেখে গড়জাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব ভাবছি, সহসা বাঁ দিকের জঙ্গল থেকে আবার ঘড়ঘড়ে আওয়াজ পেয়ে দেখলাম একই রকম আরো একটা অতিকায় জানোয়ার সেদিক থেকে এগিয়ে আসছে আমাদের দিকে। আমি আর সবুজ চোখ চাওয়াচাওয়ি করলাম। প্যান্টের পকেট থেকে ছুরি বের করলাম। যদিও এই অপার্থিব নৃশংস জীবের কাছে এই অস্ত্র নিতান্ত নগণ্য, তবু হাতে কিছু থাকলে ভরসা পাওয়া যায়। দুজনেই বুঝতে পারছি যে কোনো মুহূর্তে এই দুটো নররক্ত পিপাসু পিশাচ আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। পিছনে তাকিয়ে একটা রাস্তা লক্ষ্য করে দুজনে প্রাণপণে ছুটতে শুরু করলাম। না দেখি অনুভব করলাম গাছপালায় ধাক্কা খেতে খেতে জন্তু দুটো আমাদের পেছনে তাড়া করে এগিয়ে আসছে। মাটিতে ওদের নখের আঁচড়, নিঃশ্বাসের শব্দ আর শুকনো পাতার উপর দিয়ে ছোটার শব্দ শুনে বেশ বুঝতে পারছিলাম ওদের সঙ্গে আমাদের দূরত্ব কমে আসছে ধীরে ধীরে। আমরা কোন দিকে ছুটছি জানি না, কতক্ষণ এভাবে ছুটতে পারবো তাও জানি না। হঠাৎ একটা উঁচু পাথর বা গাছের গুঁড়ির মতো কিছুতে ধাক্কা খেয়ে আমি আর সৌম্য দুজনেই মাটিতে পড়ে গেলাম। যন্ত্রণায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ানোর ক্ষমতা আমাদের রইল না। মাটিতে পড়ে থাকা অবস্থাতেই ঘুরে দেখলাম মৃত্যু দূত দুটো ততক্ষণে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আর কি আশ্চর্য, জন্তু দুটোর মাঝখানে ওদের পিঠে হাত রেখে দাঁড়িয়ে আছে সেই সাধু। কি বিভৎস তার চাহনি! আমাদের দিকে বিশ্রীভাবে হেসে বলে উঠল, বেশি কৌতূহল ভালো না, পরিণাম মৃত্যু। আমি আর সৌম্য শেষ চেষ্টা হিসেবে ছুরিটা শক্ত করে চেপে ধরলাম। সাধুটাও হাসি থামিয়ে জন্তু দুটোকে ইশারা করল। ওরা একটা বিকট গর্জন করে লাফিয়ে উঠল, আর ঠিক সেই মুহূর্তে আমাদের কানে এলো একটা মন্ত্রধ্বনি। সেই সঙ্গে ধুলোর মতো কিছু একটা উড়ে এসে পড়ল জন্তু দুটোর গায়ে। আমাদের গায়ের উপর ওরা ঝাঁপিয়ে পড়তেই চোখ বুজে ছুরিটা ওদের পেটে বিঁধিয়ে দিলাম। আর সেই ছুরির আঘাতে জন্তু দুটো ছটফট করতে করতে স্থির হয়ে গেল। কিন্তু চোখ খুলে অবাক হয়ে দেখলাম আমাদের বুকের উপর সেই ঘা সর্বস্ব রুগ্ন কুকুর দুটো মরে পড়ে আছে। মন্ত্রোচ্চারণ করা গলাটা আমাদের চেনা। প্রফেসর চৌধুরী, উনি এগিয়ে এসে আমাদের ওঠালেন। আমাদের ঘোর তখনও পুরোপুরি কাটেনি। কিছুক্ষণের মধ্যেই দীপ একটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বলল, লোকটাকে অন্ধকারে খুঁজে পেলাম না, কাল সকালে পুলিশ নিয়ে আসতে হবে। তারপর প্রফেসর আর দীপ আমাদের দুজনকে ধরাধরি করে নিয়ে চলল গ্রামের পথে। আমরা বাড়ি ফিরে এসেছি প্রায় 2 সপ্তাহ হয়ে গিয়েছে। এখনো কুকুর দেখলে আমি আর সমু আতঙ্কিত হয়ে উঠি। সেদিনের সেই ঘটনার পরদিন পুলিশ জঙ্গলে দুটো মৃত কুকুরের সাথে সেই সাধুর মৃতদেহ খুঁজে পায়। একটা গাছের সঙ্গে দড়ি বেঁধে সাধু আত্মহত্যা করেছে। গ্রামবাসীরা শনাক্ত করেছে ওটাই বিশু পাগলা। আজ আরেকটা রবিবার উপস্থিত হয়েছে। এই কদিনে জঙ্গলেও আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সকালবেলায় আমি, সৌম্য আর দীপ প্রফেসর চৌধুরীর বাড়িতে এসে হাজির হয়েছি। প্রফেসর এবং দীপ সেদিন কিভাবে ওখানে গিয়ে পৌঁছেছিল
সে কথা দ্বীপের কাছে আগেই শুনেছি। আজ এসেছি প্রফেসরের থেকে পুরো ব্যাপারটা বিশদে জানতে। প্রফেসর বললেন, সেদিন তোমাদের থেকে ফোনে সব শুনেই আমার সন্দেহ হয়েছিল। জন্তুটার যেরকম বর্ণনা দিয়েছিলে আর যেভাবে শিকারের শরীরে ক্ষত করে রক্ত চুষে খাওয়ার কথা বলেছিলে, তাতে একটা নামই মাথায় আসে, চুপাক্যাব্রা। উত্তর আমেরিকায় সমুদ্র বেষ্টিত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত একটা দ্বীপের নাম পুয়ের্তো রিকো। সেখানেই প্রথম মেডেলিন নামে একজন ব্যক্তি এই অদ্ভুত দর্শন প্রাণীটিকে গভীর রাতে নিজের বাড়ির জানলার পাশে দেখতে পান। তারপর থেকেই অদ্ভুতভাবে তার বাড়ি লাগোয়া ফার্ম থেকে হাঁস, মুরগি, ছাগল প্রভৃতি ছোট বড় পশু মারা যেতে থাকে। মৃতদেহের শরীরে ক্ষত এবং শরীর সম্পূর্ণ রক্তশূন্য। প্রথম দিকে তার কথা কেউ বিশ্বাস না করলেও ক্রমশ যখন ওই এলাকার অন্যান্য বাড়ি থেকেও একইভাবে গৃহপালিত পশু মারা যেতে শুরু করল, তখন অনেকের মনেই সন্দেহ জাগে। ইতিমধ্যে আরও অনেকে সেই জন্তুটিকে সচক্ষে দেখেছে বলে দাবি করে। দিকে দিকে খবর ছড়িয়ে যায়। প্রাণীটির নাম দেওয়া হয় চুপাক্যাব্রা, স্প্যানিশ ভাষায় যার অর্থ যে ছাগলের রক্ত চুষে খায়। এরপর অনুসন্ধানকারীরা এর খোঁজে লেগে পড়েন। অনেক তথ্য প্রমাণ ঘেঁটে তারা এই সিদ্ধান্তে পৌঁছন যে চুপাক্যাব্রা নেহাতি লোম উঠে যাওয়া কুকুর, শিয়াল বা নেকড়ে ছাড়া আর কিছুই নয়। এতটা বলে তিনি একটু থামলেন। তারপর চেয়ার ছেড়ে উঠে গিয়ে তার বইয়ের আলমারি থেকে আরবান লেজেন্ডের ওপর লেখা একটা মোটা বই নিয়ে এলেন। প্রফেসর সূচিপত্র দেখে বইটার একটা পৃষ্ঠা খুলতেই সেই চেনা পরিচিত অদ্ভুত জন্তুটার ছবি দেখতে পেলাম। উনি আবার বলতে শুরু করলেন, চুপাক্যাব্রার গল্প হয়তো এখানেই থেমে যেত যদি না এক গবেষক এর সঙ্গে অলৌকিক সূত্র জুড়ে দিতেন। সেই গবেষক দাবি করেন, কোনো এলাকায় অন্যায়ভাবে একাধিক কুকুর বা শৃগালকে হত্যা করা হলে তন্ত্রক্রিয়ার মাধ্যমে তাদের চুপাক্যাব্রা রূপে পুনর্জীবিত করা যায়। তবে এই বিশু পাগলা কিভাবে সেই বিদেশি তন্ত্রক্রিয়া শিখেছিল বা তার বশীভূত চুপাক্যাব্রা কিভাবে গৃহপালিত পশুদের ছেড়ে আরও ভয়ানক রূপ ধারণ করে মানুষ মারতে শুরু করেছিল, সেই রহস্য তার মৃত্যুর সাথে সাথেই হারিয়ে গেছে চিরতরে। তবে রক্ষা একটাই, এই বইয়ে লেখা মন্ত্র যথাযথ কাজে এসেছে সঠিক সময়। না হলে যে কি হতো সেই রাতে ভেবেই আমরা দুই বন্ধু আবার শিহরিত হয়ে উঠলাম। শুনছিলে রাখাবনি জঙ্গলের বিভীষিকা, লেখক সুমন্ত বোস। আজকের গল্প পাঠে রিতম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছে তমাল, অর্ণব, রিতম, ইন্দ্রনীল, লিও এবং অভ্র। শব্দগ্রহণ এবং আবহে ঋদ্ধি, নির্দেশনায় স্মিতা, পোস্টার ডিজাইনে অর্পণ। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের গল্প সেটা অবশ্যই লিখে জানিও আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ এই অবধি থাক। আমরা ফিরছি খুব তাড়াতাড়ি আবারও কোনো এক নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সবাই ভয়ে থেকো।